নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। আজ দশম শ্রেণীর আলোর অংশটি আমরা পড়ব। প্রথমে আমরা দেখব যে আলো যে তলে এসে পড়ে সেই তলটা কেমন হয়। আমরা ক্লাস 7-এ দেখেছি সমতল হতে পারে, বক্রতল হতে পারে এবং সেখানে আলো রশ্মি এসে প্রতিফলিত হয়। এই প্রতিফলক তল হিসেবে আমরা দর্পণ আমরা জানি। তা সমতল দর্পণ সম্পর্কে আমরা ক্লাস 7-এ আমরা শিখেছি। আমরা আজ অন্য প্রকার দর্পণ, যেটাকে বলে গোলীয় দর্পণ সম্পর্কে আমরা জানব। গোলীয় দর্পণ বিষয়টা কি না, গোলীয় দর্পণ হচ্ছে এমন এক প্রকার দর্পণ যে দর্পণের প্রতিফলক তলটি হবে একটা গোলীয় অংশ। তাহলে আমরা এখন দেখি যে গোলীয় দর্পণের আলোর প্রতিফলন, সেই গোলীয় দর্পণের আলোর প্রতিফলন অংশ আমরা এখন দেখব। গোলীয় দর্পণকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে বলা হয় অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। ইংলিশটা জেনে রাখা ভালো যে কনকেভ মিরর, কনভেক্স মিরর। অবতল দর্পণের চিত্র পাশে আছে। এই অবতল দর্পণের ভিতরের দিকে যে অংশটা আছে দেখতে পাচ্ছ, এই ভিতরের অংশটি হচ্ছে প্রতিফলক তল হিসেবে কাজ করে এবং উত্তল দর্পণের বাইরের যে অংশটা, এই বাইরের অংশটা হচ্ছে প্রতিফলক তল হিসেবে কাজ করে। নেক্সট আমরা দেখছি যে কয়েকটা সংজ্ঞা আমরা এখন জানবো। দর্পণ সংক্রান্ত কয়েকটা সংজ্ঞা না জানলে আমরা ভালো বুঝতে পারবো না। বক্রতা কেন্দ্র কি না, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়। ছবিতে একটা গোলক আছে, তার একটা কেন্দ্র থাকবে এবং এই গোলকেরই কিন্তু একটা অংশ হচ্ছে এম ড্যাশ, অর্থাৎ এটা কিন্তু একটা দর্পণ। তাহলে এটা কি দর্পণ হবে? যেহেতু ভিতরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, তার মানে এটা হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণ। তাহলে এই গোলকের যে কেন্দ্র সি বিন্দুটাকে আমরা বলবো কি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। একইভাবে যদি আমি ডান দিকে গোলকটাকে আমি কল্পনা করি, তাহলে দেখব এখানেও একটা দর্পণ এম ড্যাশ, যার বাইরের অংশটা হচ্ছে প্রতিফলক তল হিসেবে কাজ করছে এবং এই গোলকের মধ্যবিন্দু যেটা অর্থাৎ কেন্দ্র যেটা আছে সেটাকে আমরা বলবো কি সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্র হচ্ছে সি বিন্দুকে আমরা সি বিন্দু দিয়ে প্রকাশ করলাম। নেক্সট আমরা দেখব যে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, রেডিয়াস অফ কার্ভেচার। বিষয়টা কি না, গোলীয় দর্পণের যে গোল যে অংশটা আছে অর্থাৎ গোলকের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধকে আমরা বলবো কি ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ হলে কোনটা হবে? সি এবং পি এই অংশটি কি ব্যাসার্ধ, তার মানে এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করেছি এবং আর কে বলে কি রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক একই রকম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও সি এবং পি যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে আমরা বলবো কি রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ দর্পণ যে গোলকের অংশ হলো সেই গোলকের ব্যাসার্ধকে আমরা বলবো কি বক্রতা ব্যাসার্ধ। মেরু কাকে বলে? মেরু হচ্ছে এই যে দর্পণটা যে দেখা যাচ্ছে, এই দর্পণের যে প্রতিফলক তল, এই যে লাল যে অংশটা দেখছো, এই প্রতিফলক তলের ঠিক মাঝের যে বিন্দুটা অর্থাৎ মধ্যবিন্দুটাকে আমরা বলবো কি দর্পণের মেরু। একে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি ফর পোল। অর্থাৎ দর্পণের মেরু অবতল দর্পণের ক্ষেত্রে এই বাঁ দিকের ছবিটা আছে পি বিন্দুটা এবং ঠিক ডান দিকে পোল হচ্ছে পি বিন্দু দিয়ে প্রকাশ করা হলো। অর্থাৎ দর্পণের ঠিক মাঝের বিন্দুটাকে বলা হয় কি পোল। এবার প্রধান অক্ষ কাকে বলা হবে? প্রধান অক্ষ হচ্ছে এই যে সি বিন্দু যেটা ছিল আমরা বলেছিলাম বক্রতা কেন্দ্র এবং এই যে পি যেটা গেল পোল বা মেরু, এই সি এবং পিটাকে যুক্ত করে দিতে হবে, সংযোগ করতে হবে। অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর যে সংযোজক সরলরেখা তাকে আমরা বলি কি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ।
এখানে এক্স ওয়াই এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক ডান দিকে কনভেক্স মিরর আছে, সেখানেও আমরা দেখছি এক্স ওয়াই হলো প্রধান অক্ষ। নেক্সট আছে অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলা হয়? মুখ্য ফোকাস কাকে বলা হবে না, মুখ্য ফোকাস হচ্ছে একটা অবতল দর্পণের উপরে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মি যখন সেই দর্পণের উপরে আপতিত হয়, তখন ওই দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে ওই দর্পণের মুখ্য ফোকাস। চিত্র ঠিক সেটাই আছে, একটা অবতল দর্পণ, প্রধান অক্ষ দেখা যাচ্ছে মাঝখানটা, এবং সমান্তরালভাবে আলোকরশ্মি গিয়ে এফ বিন্দু দিয়ে নির্গত হলো। একই রকম ভাবে প্রধান অক্ষের নিচের যে অংশটা, সেখানে আপাদিত রশ্মি অবতল দর্পণের উপরে এসে পড়লো এবং এফ বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। কোথায় মিলিত হলো না, প্রধান অক্ষের উপরে এফ বিন্দুতে এসে মিলিত হলো। এফ, এই এফ বিন্দুকে বলা হবে কি অবতল দর্পণের মুখ্য ফোকাস। একইভাবে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিষয়টা কি, এখানে কিন্তু একই রকম বিষয়, যে উত্তল দর্পণে যখন আলোকরশ্মি এসে আপাদিত হলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, তখন প্রতিফলিত রশ্মি পিছন দিকে কিন্তু বর্ধিত হয়ে গেল, অর্থাৎ পিছন দিকে ছড়িয়ে পড়লো। আসলে কোনো বিন্দুতে মিলিত হলো না। যদি প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করা যেত, তাহলে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হতো বলে মনে করা হচ্ছে। আসলে এই ফোকাস যে বিন্দুটা আছে, মুখ্য ফোকাস যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করেছিলাম, এখান থেকে যেন মনে হচ্ছে আলোকরশ্মিগুলো অপসৃত হয়েছে। গৌণ ফোকাস বিষয়টা কি, শুধু মুখ্য ফোকাস না, গৌণ ফোকাসে একটা বিষয় আছে। এখানে সাধারণত কি করা হয়, এর আগে যে বিষয়টা ছিল যে সবসময়তেই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মি গুচ্ছ আসবে, এসে যে পড়বে সমান্তরালভাবে, এরকম বিষয়টা না। প্রধান অক্ষ ছাড়া যদি আলোকরশ্মি গুচ্ছ সমান্তরালভাবে দর্পণের উপরে আপতিত হয়, তাহলে প্রতিসৃত রশ্মি ওই প্রধান অক্ষ ছাড়া অপর একটা বিন্দুতে এসে মিলিত হয়। তাহলে কি বললাম, যে প্রধান অক্ষ ছাড়া যদি আলোকরশ্মি গুচ্ছ সমান্তরালভাবে কোনো দর্পণে এসে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর ওই দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষ ছাড়া অন্য একটা বিন্দুতে কিন্তু মিলিত হতে পারে, বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা যেতে পারে। দুই রকম বললাম। প্রথম ক্ষেত্রে বললাম যে মিলিত হয় প্রধান অক্ষ ছাড়া অপর একটা বিন্দুতে, সেটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সত্যি সত্যি কোথাও মিলিত হলো না, কিন্তু মনে হচ্ছে একটা বিন্দু থেকে অপসৃত হয়। যে ছবিটা আছে, এখানে একটা অবতল দর্পণের চিত্র দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে সমান্তরাল রশ্মি গুচ্ছ একটু আনত ভাবে একটু কোণে অবতল দর্পণের উপর এসে পড়লো এবং এখানে একটা বিন্দুতে দেখা যাচ্ছে মিলিত হলো। তাহলে এটা কিন্তু হচ্ছে গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস। এবং যদি আমি আলোকরশ্মি গুচ্ছ আপাতিত রশ্মি নিচের থেকে ফেলতাম, তাহলে হয়তো প্রতিফলিত হয়ে উপরে কোনো বিন্দুতে এসে মিলিত হতো। অর্থাৎ গৌণ ফোকাস যে কোনো জায়গায় গঠিত হতে পারছে, প্রধান অক্ষ ছাড়া প্রধান অক্ষের উপরে, এই যে উপরের অংশ বা নিচের অংশ, এখানে কিন্তু গৌণ ফোকাস গঠিত হতে পারে। অর্থাৎ মুখ্য ফোকাসের সংখ্যা একটা হয়, কিন্তু গৌণ ফোকাসের সংখ্যা অনেকগুলো হতে পারে। আমরা যেমন কোণে আলোকরশ্মিকে আপতিত করব, সেইভাবে কিন্তু গৌণ ফোকাসের সংখ্যা অনেকগুলো হতে পারে। এবার ফোকাস দৈর্ঘ্য কাকে বলা হবে না, গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় কি ফোকাস দৈর্ঘ্য। দুটো দর্পণ এখানে দেখানো হয়েছে, একটা হলো কনকেভ মিরর বা অবতল দর্পণ। দেখো এফ এবং পি, পিটা কি ছিল মেরু, এফ কি ছিল ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস যেটা আমরা বলেছিলাম। তাহলে এফ থেকে পি যে দূরত্ব, তাকে বলে কি ফোকাল লেন্থ। একে আমরা স্মল এফ দিয়ে সেটাকে আমরা প্রকাশ করি। ঠিক একইভাবে কনভেক্স মিররের ক্ষেত্রে দেখছি যে ফোকাল লেন্থ কোথায়, এই বিন্দু যেটা অপসৃত হচ্ছিল যে বিন্দু থেকে মনে হয়, সেই এফ এবং দর্পণের যে মেরু, সেই দূরত্বটাকে আমরা বলবো কি ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। এবার আমরা কি দেখছি
যে গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছর প্রতিফলন, অর্থাৎ একটা দর্পণে যদি কিনা অভিসারী রশ্মিগুচ্ছ এসে আপতিত হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে। আমি সাধারণ দুটো দর্পণকে এখানে দেখেছি, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ MM2, এখানে কি হলো, আলোক রশ্মি আপাদিত হয়ে দর্পণে এসে পড়লো এবং প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপরে আই বিন্দুতে আসলো। ঠিক নিচের থেকে ঠিক একইভাবে অভিসারী রশ্মিগুচ্ছগুলো আপতিত হলো অবতল দর্পণে এবং আই বিন্দু থেকে নির্গত হবে। আলটিমেটলি কি হলো, অভিসারী রশ্মিগুচ্ছ অবতল দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের উপরে আই বিন্দুতে এসে পরস্পর মিলিত হলো। যদি দেখা যায় যে মিলিত না হতো তাহলে কিন্তু ওরা এই যে ডটেড লাইন দেওয়া আছে ও বিন্দুতে মিলিত হতো, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা সদ্বিম্ব গঠন করলো। একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছ আপতিত হলে কি হয়, তারাও কিন্তু আই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। যদি কিনা দর্পণ না থাকতো তাহলে তারা ও বিন্দুতে এসে মিলিত হতো, কিন্তু এখানে আই বিন্দুতে এসে তারা আলোক রশ্মিগুচ্ছ মিলিত হলো। অর্থাৎ গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ প্রতিফলনটা আমরা জানলাম। এবার গোলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলনটা কিভাবে হয় দেখে নিই। এখানে অবতল দর্পণের যদি অপসারী রশ্মিগুচ্ছ এসে আপতিত হয় তাহলে দেখা যাচ্ছে এফ বিন্দু দিয়ে নির্গত হচ্ছে। এখানে ঠিক তাই ও বি আপাদিত রশ্মি আই বিন্দুতে এসে মিলিত হলো, আই বিন্দু যাচ্ছে, অর্থাৎ আই বিন্দুতে এসে এখানে মিলিত হলো, এফ বিন্দুতে না। এফ বিন্দু হচ্ছে ফোকাস বিন্দু, এফ বিন্দু দিয়ে যায় না, বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে কোনো একটা অংশ আই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ঠিক ডান দিকে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখছি অপসারী রশ্মিগুচ্ছ আপতিত হয়ে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে আমরা মনে করতে পারি। অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠনের কি নিয়ম আছে না, অবতল দর্পণের কয়েকটা নিয়ম আমরা জানবো। যখন আলোক রশ্মি আপতিত হয় তখন কিভাবে তারা আবার নির্গত হয় বা প্রতিফলিত হয়। প্রথম যে ছবিটা আছে, যে আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে এসে দর্পণে এসে পড়লো, তাহলে দেখো যে যে সোজা আলোক রশ্মি গেল ঠিক সেই সোজাই কিন্তু প্রতিফলিত হয়ে গেল, অর্থাৎ এটা লম্ব আপতনের মতো ঘটনা ঘটছে। এবার পরের ছবিটা দেখছি, আলোক রশ্মিগুচ্ছ মেরুতে এসে আপতিত হলো, আবার মেরু থেকে প্রতিফলিত হয়ে গেল। এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কিন্তু দুটো সমান, তাহলে আই আপতন কোণ আর কে আমরা বলি প্রতিফলন কোণ, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ হচ্ছে এক্ষেত্রে সমান হয়। তৃতীয় যে ছবিটা আছে, এফ বিন্দু দিয়ে আলোক রশ্মি এসে আপতিত হলো অবতল দর্পণে, তাহলে ফোকাস বিন্দু দিয়ে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আলোক রশ্মি নির্গত হবে। এবং যদি প্রধান অক্ষের সাথে আলোক রশ্মি সমান্তরাল ভাবে অবতল দর্পণে এসে আপতিত হয় তাহলে এফ বিন্দু থেকে নির্গত হবে। অর্থাৎ এই কটা নিয়ম আমাদেরকে জানতে হবে, এরপরে আমরা যে প্রমাণ বা ব্যাখ্যাগুলো করব তাহলে এই নিয়মগুলো আমার খুব দরকার হবে। এবার দেখি উপাক্ষীয় রশ্মি কাকে বলা হয়। উপাক্ষীয় রশ্মি হচ্ছে এমন এক প্রকার রশ্মি যেটা কিনা দর্পণের ঠিক মেরু বা পোল খুব নিকটবর্তী অংশে আপতিত হয় এবং প্রধান অক্ষের সঙ্গে নতিও কিন্তু খুব কম হয়। এখানে যে ছবিটা আছে দেখে একদম দূরের যে রশ্মিগুলো আছে সেটাকে প্রান্তিক রশ্মি বলা হচ্ছে, একদম দূরের, এগুলো কিন্তু না। এই যে মাঝখানটা কি প্রধান অক্ষ, তা সেখানে এই প্রধান অক্ষ যেটা আছে তার সঙ্গে খুব কাছাকাছি যে রশ্মি দুটো আছে সেই দুটোকে আমরা বলি কি উপাক্ষীয় রশ্মি। অর্থাৎ উপাক্ষীয় রশ্মি প্রধান অক্ষের খুব নিকটবর্তী অংশ আপতিত হলো এবং তার নতি খুব কম হলে তাকে আমরা বলি কি উপাক্ষীয় রশ্মি। এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। বাঁদিকে অবতল দর্পণের চিত্র এবং উত্তল দর্পণের চিত্রও আছে নিচে। এখানে এ বি আপাতিত রশ্মি এবং বি আর প্রতিফলিত রশ্মি। আঁকার সময় কয়েকটা জিনিস খেয়াল করো। প্রথম থেকে দেখবে লাইটে একটা ডিরেকশন থাকে, একটা অভিমুখ থাকে। তাহলে আমাদের আপাতিত রশ্মি হচ্ছে এ বি,
প্রতিফলিত রশ্মি হচ্ছে বি আর। এবার এই এম এম ড্যাশ দর্পণের উপরে এসে পড়লো, আমরা বি সি যেটা আছে এটা লম্ব টানা হলো। তাহলে লম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলে কি আপতন কোণ। অর্থাৎ আপতন কোণ কোনটা? কোণ এ বি সি, এটাকে আই দিয়ে আমি ডিনোট করলাম। একই রকম ভাবে এই অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করলো তাকে আমরা বলি কি প্রতিফলন কোণ। এখানে প্রতিফলন কোণ কোনটা বি বিন্দুতে এসে মিলিত হলো, তারপরে সি বি এফ। তাহলে প্রতিফলন কোণ হচ্ছে সি বি এফ, একে আর দিয়ে প্রকাশ করা হলো। এবং আমরা প্রতিফলনের সূত্র অনুসারে জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, অর্থাৎ সিবিএফ সমান হবে কোণ এ বি সি। আবার চিত্রে এই যে এ বি সি যে আই যে কোণটা আছে ঠিক তার একান্তর কোণ হচ্ছে বিসিএফ। যেহেতু এ বি যে আপতিত রশ্মি এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হয়েছে, তার মানে কি দুটো একান্তর কোণ, এই একান্তর কোণ দুটো সমান হবে। অর্থাৎ কোণ এ বি সি এই আই কোণটা আর বিসিএফ এই কোণ দুটো সমান। তার মানে দুটো কোণ যদি সমান হয়, কোণ একটা ত্রিভুজের, ত্রিভুজটা কি নাম? বিসিএফ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো এবং বিপরীত বাহু দুটো সমান। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম কোন বাহু দুটো সমান হচ্ছে না, এই কোণের বিপরীত বাহু কোনটা? বিএফ। আর এই যে আর কোণ তার বিপরীত বাহু কোনটা? সিএফ। তার মানে কি বিএফ এবং সিএফ হচ্ছে সমান। এবার যদি কিনা উপাক্ষের রশ্মির কথা বলা আছে আমার, তাহলে উপাক্ষের রশ্মির ক্ষেত্রে কি হয়? বি বিন্দু আর পি বিন্দুটা খুব কাছাকাছি হয়, আমি একটুক্ষণ আগে বললাম। তার মানে কি বি বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি হওয়ার অর্থ এই পিএফ এবং বিএফ এই দুটোকে আমি সমান ভাবতে পারি। কেন? বিটাকে আমি টেনে আমি পি এর জায়গায় নিয়ে এলাম, তার মানে কি পিএফ এবং বিএফ হলো কি সমান। তাহলে কি দাঁড়ালো? যে সিএফ সমান হবে পিএফ সমান কিন্তু হচ্ছে আবার বিএফ। তাহলে তিনটে দেখো সমান আছে। এবার সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা কি বক্রতা ব্যাসার্ধ। তাহলে সিপি সমান তাহলে কত হবে? সিএফ প্লাস তাহলে কি পিএফ। আর এই পিএফটাকে আমরা বলি কি ফোকাস দৈর্ঘ্য, কারণ সবসময় আমাদের পি বিন্দু থেকে বা পোল থেকে আমাদের দূরত্ব নির্ণয় করতে হয়। তার মানে এক্ষেত্রে আমরা দেখলাম যে পিএফ সমান তাহলে কত? হাফ ইন্টু সিপি, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য সমান হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ। তাহলে আমি যদি গুণ করি তাহলে আর ইকুয়াল টু কত হবে? 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। এবার অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, সেটা কেমন জিনিস? না, এই একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণের এবি হচ্ছে একটা বিস্তৃত বস্তু, আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হলো এবং প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যেহেতু আপতিত হলো, তাহলে এফ বিন্দু দিয়ে নির্গত হবে, আমি আগে নিয়মটা বলেছি। আর এফ বিন্দু দিয়ে যখন আবার আলোকরশ্মি আপতিত হয়, কোনো দর্পণে এসে পড়ে, তখন আবার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে নির্গত হয় এবং দেখা যাচ্ছে যে প্রতিফলিত রশ্মিদ্বয় বি ড্যাশ বিন্দুতে মিলিত হলো। অর্থাৎ এ বি বস্তুর প্রতিবিম্ব হলো এ ড্যাশ বি ড্যাশ, অর্থাৎ এইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটা প্রকৃতি কেমন হচ্ছে? যেহেতু সত্যি সত্যি কোনো একটা বিন্দুতে মিলিত হলো, তাই জন্য প্রতিবিম্বটাকে আমরা বলবো কি সদ্বিম্ব এবং উল্টো হয়েছে। তার মানে কি এ বির উল্টো প্রতিবিম্ব দেখা গেল, তাই জন্য আমরা লিখি অবশিষ্য। সমশীর্ষ মানে কি সমান ভাবে দেখা যায় মাথা দুটো, আর অবশিষ্য মানে কি উল্টানো হবে। তাহলে এখানে প্রতিবিম্বর প্রকৃতি কি সৎ, অবশিষ্য এবং বস্তু অপেক্ষা বড় বা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। একইভাবে যদি আমরা অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তু একটা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করি, সেক্ষেত্রে কি হবে? না, বস্তুটাকে তখন আমাকে ফোকাস বিন্দুর থেকে কম দূরত্বে রাখতে হবে। অর্থাৎ এবি হচ্ছে বিস্তৃত বস্তু, এ ডি হলো আপতিত রশ্মি এবং ডি থেকে রশ্মি সোজা দেখো
এফ বিন্দু দিয়ে নির্গত হলো। আর একটা রশ্মি যেটাকে না এ ই পথে যাচ্ছে সেটা আবার প্রতিফলিত হয়ে সি বিন্দু দিয়ে নির্গত হলো। তাহলে এবার আমরা যদি দেখি যে এই দুটো দূরত্ব কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে কি এদের দিয়ে কখনো সদ্বিম্ব গঠন করা সম্ভব না। যদি পিছন দিকে আমি এটাকে বর্ধিত করতাম তাহলে মনে হয় এখানে এ ড্যাশ বিন্দুতে মিলিত হতো, এবং সেক্ষেত্রে যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বকে আমরা এ ড্যাশ বি ড্যাশ দিয়ে প্রকাশ করলাম। অর্থাৎ এই যে প্রতিবিম্ব সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, কারণ এখানে সত্যি সত্যি কি এ ড্যাশ বিন্দুতে প্রতিফলিত রশ্মি নির্গত হয়েছে? না, আমরা কল্পনা করলাম, তাই জন্য এখানে আমরা ডটেড লাইন দিয়ে প্রকাশ করি। এটা আমাদের মনে রাখতে হবে যে রিয়েল যদি না হয়, ইমাজিনারি যদি হয়, তাহলে আমরা সেটা ডটেড লাইন দিয়ে প্রকাশ করব। অর্থাৎ এ ড্যাশ বি ড্যাশ যেটা দৈর্ঘ্যটা, এটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা। তাহলে প্রতিবিম্বটা কেমন হলো? অসৎ প্রতিবিম্ব এবং হলো কি বিবর্ধিত। তাহলে আমি সেই লিখলাম যে প্রতিবিম্বটা হচ্ছে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত। সমশীর্ষ কেন বলছে না, এ বি এবং এ ড্যাশ বি ড্যাশ দেখো একই রকম ভাবে মাথাটা আছে, অর্থাৎ সেটা গেল কি সমশীর্ষ। এবার আমরা কি দেখছি? এবার আমরা দর্পণকে একটু চেনার চেষ্টা করি। যে এত সময় তো দেখলাম দর্পণের নিয়ম কারণ, এবার দর্পণকে আমি এবার চেনার চেষ্টা করি। দর্পণকে কিভাবে চিনবো? না, কোনো একটা দর্পণের সামনে যদি আমরা কোনো বস্তুকে রাখি তাহলে সেটা একটা প্রতিবিম্ব গঠন করতে পারে। যদি দেখা যায় যে প্রতিবিম্বটা আকারে বড় হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, তাহলে সেটা অবতল দর্পণ। আর যদি প্রতিবিম্বটি আকারে ছোট হয়, সমশীর্ষ তো বটেই, সেক্ষেত্রে দর্পণটি হবে উত্তল দর্পণ। এই দর্পণ যদি আমি চিনতে পারলাম তাহলে আমি এর ব্যবহারও করতে পারবো। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? ছোট দেখায়। তাহলে এখানে আমরা গাড়ির যে ভিউ ফাইন্ডার, সেই কাঁচ দিয়ে আমরা দেখতে পারবো যে কোনো গাড়ি আসছে, সেই গাড়ির ছবিটা আমরা ছোট আকারে উত্তল দর্পণের সাহায্যে দেখতে পারবো। অর্থাৎ যে ড্রাইভার, যে গাড়ি চালাচ্ছে, চালক, সে কিন্তু এখানে ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে পাবে। এবার অবতল দর্পণের ক্ষেত্রে আমি নিয়মটা কি বলেছিলাম? যে অবতল দর্পণের ক্ষেত্রে বড় দেখাচ্ছে। বড় দেখাচ্ছে কোথায় এটা ব্যবহার করা যেতে পারে? না, যারা দন্ত চিকিৎসক, ডেন্টিস্ট যারা হয়, তারা দাঁতের কোনো একটি অংশ দেখার জন্য, সূক্ষ্মভাবে বোঝার জন্য বড় আকারে সেটা দেখতে গিয়ে অবতল দর্পণের ব্যবহার করা হয়, বা অবতল দর্পণের সাহায্য নিয়ে সেই অংশটাকে দেখেন। এটা হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার আমরা জানলাম। এবার দেখি যে আর একটা পার্ট আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি, যেটা আমরা আবার ক্লাস 8-এ একটু পড়েছিলাম, যে আলোর প্রতিসরণ বিষয়টা কি। আলোর প্রতিসরণ হতে গেলে সাধারণত কি হয়? দুটো মাধ্যম দরকার হয়, দুটো সমসত্ব মাধ্যম দরকার হয়। সেই সমসত্ব মাধ্যম থাকবে, একটা ঘন মাধ্যম থাকে, একটা লঘু মাধ্যম থাকে। সেখানে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আলোক রশ্মি এসে আপতিত হয়। তাহলে প্রতিসরণ কি বলছে? না, আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তির্যকভাবে এসে পড়ে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, এবং এই ঘটনাকে আমরা বলি কি প্রতিসরণ। ছবিতে দেখা যাচ্ছে যে এই যে নীল যে অংশটা আছে, এটা একটা সমসত্ব মাধ্যম, উপরে যে অংশটা আছে সেটাও কিন্তু একটা সমসত্ব মাধ্যম, কিন্তু দুটোর আলাদা ঘনত্ব আছে। এখানে ইনসিডেন্ট রে যেটা আছে বা আপাদিত রশ্মি কি করলো? না, একটা সমসত্ব মাধ্যম, এটাকে আমরা সাধারণত লঘু মাধ্যম বলছি, সে কি করছে? অপর একটা মাধ্যমে যখন প্রবেশ করলো, তখন দেখা যাচ্ছে এই রেড যে অংশটা আছে, এটা রিফ্র্যাক্টেড রে বলছি আমরা, প্রতিসৃত রশ্মি, সেটা আমি দেখালাম। এবং এই যে ডটেড যে লাইনটা, এটা অভিলম্ব, এবং অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমি একটুক্ষণ আগেই বললাম আপতন কোণ, এবং অভিলম্বের সঙ্গে এখানে প্রতিসৃত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি প্রতিসরণ কোণ। অর্থাৎ একটা মাধ্যম থেকে অপর একটা মাধ্যমে আলোক রশ্মি এলে আলোক রশ্মি একটা গতিপথের পরিবর্তন ঘটে, সেই ঘটনাকে আমরা বলি কি আলোর প্রতিসরণ। এবার প্রতিসরণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হতে পারে, আবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হতে পারে।
এই ঘনমাধ্যম লঘু মাধ্যম বিষয়টা কি? ঘনমাধ্যম বলতে সাধারণত প্রতিসরাঙ্কের মানটা একটু বেশি হয়, আর লঘু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান কম হয়। তো এখানে আমি প্রথম যে ছবিটা আছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয়েছে এ ও পথে এবং ও বি পথে প্রতিষ্ঠিত হলো। এখানে আই আপতন কোণ আর প্রতিসরণ কোণ। যদি কিনা ঘনত্ব একই থাকতো তাহলে কিন্তু আলোক রশ্মি এ ও সি সোজা বেরিয়ে আসতো, অর্থাৎ ও সি পথে বেরিয়ে আসতো। কিন্তু লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মি এসে প্রবেশ করলো তখন অভিলম্বের দিকে একটু সরে এলো, অর্থাৎ আপতন কোণ এক্ষেত্রে বড়, প্রতিসরণ কোণ এক্ষেত্রে ছোট। কতটা পরিমাণ সরে এলো? না ডেল্টা পরিমাণ সরে, যে ডেল্টা দিয়ে আমি প্রকাশ করলাম, অর্থাৎ যে সোজা আলোক রশ্মি যাওয়ার কথা ছিল সেই সোজা না গিয়ে যে পথে এলো বা কতটা সরে গেল, ডেভিয়েশন কতটা হলো, সেই কোণটাকে আমরা বলি কি কৌণিক চ্যুতি বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। সেই কৌণিক চ্যুতিকে ডেল্টা দিয়ে প্রকাশ করলাম, তাহলে ডেল্টা সমান কত হবে? আই মাইনাস আর। এখানে একটা প্রশ্ন আছে যে লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করলো তখন কেন অভিলম্বের দিকে সরে এলো? আমি প্রথমেই একবার বললাম যে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক একটু কম, কিন্তু ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটা বেশি হয়। সেটা যেমন কারণ, আবার খুব সোজা একটা কারণ আছে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোক রশ্মি এসে পড়বে তখন আলোর বেগটা কমে যায়। এই আলোর বেগ যদি কমে যায় তখনই সে অভিলম্বের দিকে সরে আসে। আবার একইভাবে যদি আমি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি আপতিত হচ্ছে এ পথে এবং ও বি পথে নির্গত হলো, প্রতিষ্ঠিত হলো, তাহলে এখানে ডেল্টার মানটা কত হচ্ছে? না আর মাইনাস আই। কেন হলো আর মাইনাস আই? না এখানে আপতন কোণের মানটা ছোট, প্রতিসরণ কোণের মানটা বড়, কারণ বিপরীত কোণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা সেটা হলো আর মাইনাস আই। এক্ষেত্রে অভিলম্ব থেকে দূরে সরে হলো কেন? না যখন কিনা ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি লঘু মাধ্যমে যখন প্রবেশ করলো তখন আলোর বেগটা বেড়ে যায়। নেক্সট আমরা দেখি যে প্রতিসরণ জানলাম, তাহলে প্রতিসরণের সূত্র আমাদেরকে জানতে হবে। কি সূত্র আছে? না আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা প্রথম সূত্র। এবং দ্বিতীয় যে সূত্র আছে যে দুটো নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হয় ধ্রুবক। এই দ্বিতীয় সূত্রে যে ধ্রুবক সেটা আমরা মিউ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ সাইন আই বাই সাইন আর সেটা হলো ধ্রুবক। এই দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। এবং আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। আসলে লম্বভাবে যখন আপতিত হয় তখন আয়ের মানটা তো 0 হয়ে যাবে, সেক্ষেত্রে মিউ এর মানটা থাকছে না, ফলে আমরা এই সূত্রটা প্রযোজ্য হবে না, বা স্নেলের সূত্র লম্ব আপতনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এবার দেখবো যে এই যে মিউ যেটাকে বললাম, এই মিউ এর দুটো ব্যাপার আছে, দুটো ভাগ আছে। একটা যদি বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলা হয় আর পরম প্রতিসরাঙ্ক কাকে বলা হয়। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে যদি কিনা আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে ধরে এলো, সেক্ষেত্রে আমরা বলবো কি আপেক্ষিক, মানে একটা রেসপেক্টে আর একটা। আপতন কোণ আই, প্রতিসরণ কোণ বললাম আর, যদি হয় তখন 1 মিউ 2 এইভাবে লেখা হয়, সেটা সমান কত হবে? সাইন আই বাই সাইন আর। অর্থাৎ এই ধ্রুবক যেটা আছে সেটাকে বলা হয় 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু পরম প্রতিসরাঙ্ক মানে কি? সেক্ষেত্রে আলো শূন্য মাধ্যম বা বাই মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমে আসবে। অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক বলতে শূন্য বা বাই মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে বোঝায়। যেমন বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33। বিষয়টা কি? বিষয়টা হলো এরকম যে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে কি? মানে হচ্ছে বায়ু থেকে জলের মধ্যে আলোক রশ্মি প্রবেশ করলো, তাহলে বায়ু একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম,
জল একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম, তাহলে বায়ু থেকে যখন জলের মধ্যে প্রবেশ করলো তখন যে প্রতিসরাঙ্ক হবে সেই প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। কিন্তু আপেক্ষিক যখন বলেছিলাম, আপেক্ষিকের সময় কিন্তু বিষয়টা 1 নম্বর মাধ্যম 2 নম্বর মাধ্যম মানে কি, মানে হচ্ছে এমন তো হতে পারে যে জল থেকে কাঁচের মধ্যে আলোক রশ্মি প্রবেশ করলো, তাহলে এখানে তো বায়ু নেই, অর্থাৎ জল একটা মাধ্যম, ধরো 1 নম্বর মাধ্যম, কাঁচে প্রবেশ করলো কাঁচ 2 নম্বর মাধ্যম, তখন সেটাকে আমরা বলি কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলি। যেমন একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সবসময় আমাদের জানতে হয় যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়। কাঁচের পরম প্রতিসরাঙ্ক, খেয়াল করছে পরম প্রতিসরাঙ্ক মানে আলোক রশ্মি কিন্তু বায়ু থেকে কাঁচের মধ্যে আসবে, যখন বায়ু থেকে কাঁচের মধ্যে আসলো তখন এই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে কত 1.5, অর্থাৎ কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে এটাই বোঝায়। এবার কাঁচের স্ল্যাবটা দেখি কেমন দেখতে হয়। কাঁচের স্ল্যাব হচ্ছে স্বচ্ছ সমসত্ব এবং কঠিন কাঁচ দিয়ে প্রস্তুত করা হয় একটা আয়ত ঘনাকৃতি এই কাঁচের স্ল্যাবটা, অর্থাৎ আয়ত ঘনাকৃতি অংশ হচ্ছে এই কাঁচের স্ল্যাবটা। কাঁচের স্ল্যাবের যে প্রতিসরক তল, সেই প্রতিসরক তল দুটো হয় মসৃণ, এই সাইডে দেখছো এগুলো এটা প্রতিসরক তল, সেগুলো হয় মসৃণ। এবং এর এই এখানে একটা খেয়াল করে দেখো, এই পাশে এই ডান দিকে দেখো 4টে অংশ থাকছে, দেখে বলে আমরা কি পার্শ্বতল, আর উপরে থাকবে আর নিচে থাকবে, তার মানে কি ভূমি, যেটা ভূমিটা মাঝে মাঝে অস্বচ্ছ থাকতে পারে। এবার আলো কি করে এই দিক থেকে সে এর কাঁচের মধ্যে দিয়ে এসে আবার এই দিক থেকে বেরিয়ে যাবে, তখন এই একটা প্রতিসরক তল হলো, এই দিকটা তখন আরেকটা প্রতিসরক তল হলো। প্রিজমের ক্ষেত্রে ঠিক তাই। প্রিজমের ছবিটা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে 3টে আয়তাকার তল আছে এবং 2টো ত্রিভুজ আকৃতির তল দ্বারা গঠিত একটা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হচ্ছে প্রিজম। প্রিজমের ক্ষেত্রে আর 2টো জিনিস একটু জেনে রাখতে হবে, যে প্রতিসারক তল কাকে বলা হয় আর প্রতিসারক কোণ কাকে বলা হয়। প্রতিসারক তল মানে হচ্ছে প্রিজমে আলো যে তলে এসে পড়ে, প্রিজমে আলো যে তলে এসে পড়বে আর যে তল দিয়ে বেরিয়ে যাবে, সেই দুটো তলকে আমরা বলি কি প্রিজমের প্রতিসারক তল। আর এই প্রতিসারক তল দুটো দিয়ে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলি কি প্রতিসারক কোণ। তাহলে প্রতিসারক কোণ আর প্রতিসারক তল সম্পর্কে আমরা জানলাম। এবার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যে আলোর প্রতিসরণ হয় এবং তার চ্যুতিকোণ কত সেটা জানার চেষ্টা করি। একটা কাঁচের স্ল্যাব, এখানে এ বি সি ডি একটা কাঁচের স্ল্যাব, পি কিউ হলো আপাদিত রশ্মি এবং কিউ আর মধ্যে দিয়ে মানে প্রতিশ্রুত রশ্মি কাঁচের মধ্যে দিয়ে চলে এলো এবং আর এস পথে আবার নির্গত হলো। তাহলে আমরা কি করছি যে কিউ বিন্দুর কথা ফার্স্টে আমরা ভাবি। কিউ বিন্দু যখন আলোক রশ্মি এসে পড়লো তাহলে সেক্ষেত্রে মিউ সমান কত হবে সাইন আইন বাই সাইন আর অন, কারণ এখানে আপাতন কোণ আইন, প্রতিসরণ কোণ আর অন। তাহলে কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে সাইন আইন বাই সাইন আর অন ইকুয়াল টু মিউ। একইভাবে আর বিন্দুর ক্ষেত্রে আমরা দেখছি যে সাইন আর অন বাই সাইন আই টু সমান হচ্ছে 1 বাই মিউ। কেন হলো এটা না, এই ক্ষেত্রে আপতন কোণ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আর অন, আর প্রতিসরণ কোণ যেটা সেটা কি আই টু। এবং এই আর অনটা সমান কেন না, অবিলম্ব দুটো কিন্তু পরস্পর সমান্তরালে আছে, তার মানে এখানেও কিন্তু আর অন এবং এই আর অন দুটো সমান হলো কারণ তারা পরস্পর একান্তর কোণ। আর মিউকে বলা হয় কি কাঁচের প্রতিসরাঙ্ক। এবার আমি গুণ করে দিলাম, মিউ ইন্টু 1 বাই মিউ গুণ করলে 1 হলো, এখানে সাইন আর অন কাটাকুটি হলে সাইন আই ওয়ান বাই আই টু, আমরা আলটিমেটলি পেলাম কি আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই টু। তার মানে কি এখানে কোনো চ্যুতিকোণ হলো না, অর্থাৎ কোনো কৌণিক চ্যুতি হবে না, শুধু সমান্তরাল ভাবে রশ্মিগুচ্ছ বেরিয়ে আসলো। নেক্সট আমরা দেখবো যে প্রিজমের ক্ষেত্রেও কেমন হয়। এই যে প্রিজম যেটা আছে এ বি সি যে প্রিজম আছে, প্রতিসরক তল কিন্তু বললাম একটু আগে এ বি হচ্ছে প্রতিসরক তল আর এসি হচ্ছে প্রতিসরক তল, এবং এই যে দুটো তল পরস্পর এ বিন্দুতে ছেদ করলো একে বলা হয় কি প্রতিসারক কোণ। এবার পি কিউ আপাদিত রশ্মি, খুব স্বাভাবিক, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আমরা যাচ্ছে তখন তো সোজা যাবে না, অবিলম্ব থেকে সরে আসবে। ঠিক দেখো অবিলম্ব থেকে অবিলম্বের দিকে সরে এলো। একইভাবে আবার ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আসবে
তখন আবার অভিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে আয়ন এখানে আপতন কোণ, প্রতিসরণ কোণ R1, একই রকম ভাবে আর বিন্দু যখন এলো তখন R2 হচ্ছে আপতন কোণ, I2 হচ্ছে প্রতিসরণ কোণ। এবং অভিলম্ব না থাকলে তো আমরা কোণ বলতে পারবো না, কারণ অভিলম্বের সঙ্গে তো কোণ উৎপন্ন করবে। কারণ এখানে একটা অভিলম্ব আঁকা হয়েছে QN, দেখো, বা এখানে একটা অভিলম্ব আছে RN। এবার আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা। তাহলে চ্যুতিকোণ কোনটা? চ্যুতিকোণ হচ্ছে যে সোজা যাওয়ার কথা ছিল সেই সোজা না গিয়ে কতটা বেঁকে গেল, সেই যে কোণটা, সেই কোণটাকে আমরা বলবো কি চ্যুতিকোণ। তাহলে এখানে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়েছে চ্যুতিকোণ, কারণ RS কে পিছন দিকে বর্ধি করলে ও বিন্দুতে মিলিত হচ্ছে। আর যদি পি থেকে সোজা আমি রশ্মিটাকে বের করতে পারতাম তাহলে এই সোজা চলে যেত। ডেল্টা, এই ডেল্টা সমান কি হবে না, ডেল্টা সমান জানতে গেলে আমরা জানবো যে ও কিউ আর, এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা হচ্ছে একটা নিয়ম আছে যে এইটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কি না, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে ডেল্টা সমান আমি লিখতে পারবো কি ও কিউ আর প্লাস ও আর কিউ, এই দুটো যোগ করলে আমি চ্যুতিকোণ পাবো। এখানে এই কোণের মানটা কত, I1 মাইনাস R1, কারণ আমরা যদি বিপরীত কোণ দিয়ে ভাবি তাহলে I1 থেকে R1 যদি বিয়োগ করে দিলে আমার এই অংশটা পাবো। কোন অংশটা? ও কিউ আর। তাহলে এখানে লিখলাম যে ও কিউ আর সমান I1 মাইনাস R1। একই রকম ভাবে ডান দিকে I2 মাইনাস R2 হিসাব করে দেখলাম I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবার একটা এ কিউ এন আর, এই যে সেক্ষেত্রে আমরা জানি চারটে কোণ, এর সমষ্টিটা 360 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস এ কিউ এন প্লাস কিউ এন আর এবং এন আর এ, এই চারটে কোণ যোগ করলে আমার 360 ডিগ্রি। এবার যেহেতু লম্ব আছে তাহলে কিন্তু আমি এ কিউ এন, এই যে কোণটা সেটা আমি লিখতে পারবো কি এ কিউ এন, মানে কোনটা এই এ কিউ এন, সেই কোণের মান দেখো এখানে আমরা কত লিখলাম 90 ডিগ্রি, বা এ আর এন সেটাও কিন্তু লিখলাম 90 ডিগ্রি। তার মানে এ প্লাস 90 প্লাস 90 প্লাস এই নিচে যে অংশটা আছে কিউ এন আর, এই দুটো যোগ করলে হলো 360। কি পেলাম আলটিমেটলি এ প্লাস এটা সমান হচ্ছে 180। এবার আমি যদি দুটো, একটা সমীকরণ এখানে পেলাম, আর একটা এখানে সমীকরণ আমি পেতে পারি কিউ আর এন, এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি তো একটা কি আছে, তিনটে কোণের সমষ্টি কত 180। তাহলে R1 প্লাস R2 প্লাস কিউ এন আর, এই তিনটে অংশ যোগ করলে হবে 180। দুটো সমীকরণ তুলনা করে আমরা কি পাচ্ছি এ ইকুয়াল টু R1 প্লাস R2। এই মানটা আমি এবার চ্যুতিকোণ এখানে বসিয়ে দেবো। তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান হবে I1 প্লাস I2 মাইনাস এ। এই হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো প্রতিসরণ হয় তখন এই চ্যুতিকোণের মানটা আমরা এই রাশিমালাটা নির্ণয় করলাম। এবার এখান থেকে একটা অঙ্ক আমি দেখে নিই যে একটা প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসরক তলে 40 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি অন্য প্রতিসরক তল থেকে 50 ডিগ্রি কোণে নির্গত হলে চ্যুতিকোণ কত হবে। তা চ্যুতিকোণ রাশিমালা ডেল্টা সমান হয় I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 কত আছে, একটা প্রতিসরক তলে কত কোণে আপাদিত হলো 40, তাহলে I1 ইকুয়াল টু 40 ডিগ্রি, 50 ডিগ্রি কোণে নির্গত হলো, তাহলে I2 সমান 50 ডিগ্রি এখানে বসালাম। তাহলে এ এর মানটা কিভাবে জানলাম না, প্রশ্নে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে এর মান 60 ডিগ্রি বলে এখান থেকে আমরা হিসেব করে দেখলাম চ্যুতিকোণের মান হলো কত 30 ডিগ্রি। তাহলে আমরা আজকে দুটো বিষয় জানলাম, প্রথম হচ্ছে গোলীয় দর্পণের বিভিন্ন অংশ এবং সেখানে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেই অংশটা, আর দ্বিতীয় যে পার্টটা দেখলাম সেটা হচ্ছে আলোর প্রতিসরণ কিভাবে হয়, সেখানে কাঁচের ফলক বা প্রিজমের বিভিন্ন অংশ দিয়ে আমরা বুঝলাম। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট আবার আলোর দ্বিতীয় যে অংশ সেটা পরের ক্লাসে আমরা আলোচনা করব।